ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশিক হোসেন। আজকে হাইকোর্টের রায়ে খালাস পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তিনি 10 ট্রাক অস্ত্র মামলার অন্যতম একজন আসামি ছিলেন এবং বিচারিক আদালতের রায়ে তিনি সাজাপ্রাপ্ত ছিলেন। আজকে তিনি খালাস পেলেন, কিন্তু আদৌ কি তিনি ন্যায় বিচার পেয়েছেন, এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সহকর্মী জাহিদুল বাশারের সাথে। বাশার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের শোতে। শুরুতে যেটা বলছিলাম যে প্রায় 18 বছর লুৎফুজ্জামান বাবর কারাগারে আছেন। শুধু তিনি নন, এই মামলার যারা অন্য আসামি রয়েছেন তাদের অনেকেই দীর্ঘ সময় ধরে কারাভোগ করেছেন। তারা কি আসলে ন্যায় বিচার পেলেন? আশিক, ধন্যবাদ আপনাকে। দেখুন, এই প্রশ্নটি আমি যদি একটু বাবরের যারা স্বজনরা আজকে এসেছিলেন, তার পরিবারের তার সন্তানেরা এসেছিলেন, কিন্তু তারা আমাদের সাথে কথা বলেননি। তার ভাই, যিনি কিছুদিন আগেও তার সাথে জেলে ছিলেন, তার মামা, তাদের সাথে আমরা কথা বলেছি। তো তারা বলছেন যে 18 বছর একজনের জীবন থেকে কেড়ে নেওয়া হয়েছে। এবং আপনি দেখেন, দুটি মামলা মোটা দাগে বাবরের বিরুদ্ধে কিন্তু দুটি মৃত্যুদণ্ডের মামলা ছিল, আরেকটি যাবজ্জীবন, যেটি খালাস পেলেন এটি যাবজ্জীবন থেকে। মৃত্যুদণ্ডের একটি ছিল 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার, এবং তারপরে এই যে অস্ত্র মামলার দুটি, তার একটি ছিল অস্ত্র চোরাচালান মামলা। সেখানে কিন্তু তিনি সহ 14 জনের ফাঁসির দণ্ড ছিল, এবং আরেকটি যাবজ্জীবন আজকে যেটিতে খালাস পেলেন। এখন প্রশ্ন হচ্ছে, প্রত্যেকটাতেই তিনি খালাস পেয়ে গেছেন, একদম 3টে মামলাতে, তারপরে তিনি নির্দোষ, এবং এই কারণেই আইনি লড়াইটা তারা চালিয়েছেন। তারা বলেছেন যে তারা নির্দোষ। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে 18 বছর কেড়ে নেওয়া হলো, তিনি কিন্তু ভুক্তভোগী হিসেবে তার যে যারা স্বজনরা তারা বলছেন যে বরং তিনি ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন। তারা স্বজনরা বলছেন যে আমরা শুধু দেখি যে কারা ভুক্তভোগী তারা ন্যায় বিচার পেলেন, কিন্তু আসামিদেরও কিন্তু ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে। এই প্রশ্নটি তারা উত্থাপন করেছেন। দেখেন বাসার, যে 18 বছর কিন্তু অনেক লম্বা সময়, প্রায় যাবজ্জীবন কারাদণ্ডের সময় কাছাকাছি। তো এত লম্বা সময় ধরে তিনি কারাগারে আছেন, এটা কিন্তু নিঃসন্দেহে তার প্রতি আসলে কতটুকু ন্যায় বিচার হলো সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতেই পারে। এবং সেই কথাটাই তারা বলছেন যে একজন মানুষের, এবং তার আপনি দেখেন যে কর্মক্ষম যে বয়সটা, অর্থাৎ তিনি প্রতিমন্ত্রী ছিলেন, এবং ইয়াং যতগুলো প্রতিমন্ত্রী যতজন ছিলেন তার মধ্যে বাবর একেবারে প্রথম দিকে ছিলেন। এবং এই কথাটাও কিন্তু তিনি বলেছেন যে তিনি খুব অ্যাক্টিভ ছিলেন বিধায়। আজকে শিশির মনির তিনি বলেছেন যে যখন তিনি জেলে তার সাথে কথা বলতে গেছেন আইনজীবী হিসেবে, বলেছেন যে আমি অন্যান্য যারা মন্ত্রী ছিলেন বা রাষ্ট্রীয় দায়িত্বে ছিলেন তাদের থেকে আমি একটু বেশি অ্যাক্টিভ ছিলাম, জিয়া পরিবারের কাছাকাছি, তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া আমাকে দিয়ে অনেক কাজ করাতে পেরেছেন, তার কাছাকাছি ছিলাম বিধায় আমার উপর আক্রোশটা ছিল। তার মানে আপনি দেখুন যে তার যে কারণে তার উপর আক্রোশটা বেশি, যে অ্যাক্টিভ বা তিনি বেশি কাজ করতেন বা তিনি উদ্যোগী হয়ে কিছু করতে যেতেন, ঠিক সেই সময়টা কিন্তু 18 বছর তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে, এটি তার পরিবার বলছে। সুতরাং সেই জায়গা থেকে তাদের স্পষ্ট বক্তব্য, বরং তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, ন্যায় বিচার তারা বঞ্চিত হয়েছেন, যেটি আরও আগে তারা বলছেন যে একেবারে ট্রায়াল পর্যায়ে, আপনি জানেন যে বিচারিক আদালত থেকেই তারা বলছেন আমাদের সাজামুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু সেটি হয়নি। 18 বছর এরই মধ্যে জেলে পার করে ফেলেছেন। তাহলে তিনি কারামুক্ত হতে পারেন কবে নাগাদ? এবং তিনি যদি কারামুক্ত হন সেক্ষেত্রে কি রাজনীতি করতে কোনো বাধা আছে কিনা, নির্বাচন করতে কোনো বাধা আছে কিনা? দেখেন, খুবই ভালো একটি প্রশ্ন, এবং এই প্রশ্নটি আসলে এখন শুধু লুৎফুজ্জামান বাবর নয়, একেবারে বিএনপির প্রথম সারির যারা ছিলেন প্রত্যেকে নির্বাচন করতে পারবেন কিনা। দেখুন, যেহেতু আদালত তাকে খালাস দিচ্ছে, আদালত তাকে বলছে যে তিনি নির্দোষ, বেকসুর খালাস। আপনি জানেন যে, যেমন আমরা যদি একটা উদাহরণ দিই, খালেদা জিয়ার যে মামলা, অরফানেজ ট্রাস্ট মামলা, আগামীকালকে এটা রায় আছে। আপনি দেখুন যে তাকে রাষ্ট্রপতি মওকুফ করে দেওয়ার পরেও তিনি আবার কেন আইনি লড়াই চালালেন যে আদালত তাকে নির্দোষ প্রমাণ করবে, তিনি সামনে সকল আইনি বাধা থেকে মুক্ত হবেন। আজকে যেই লুৎফুজ্জামান বাবর, তার ক্ষেত্রেও কিন্তু একই। দেখুন, আদালত তাকে খালাস দিয়েছে, তার মানে তার নির্বাচন করতে আর কোনো বাধা নেই, কারণ তিনি অপরাধী নন। এক। দ্বিতীয় আরেকটি বিষয় আপনি যেটি জিজ্ঞেস করছিলেন যে তার এখন অন্য কোনো ক্ষেত্রে আইনগত তার জটিলতা নেই, এবং তার আদালতের এই যে রায়টি, সেখানে আইনজীবী শিশির মনির আমাদেরকে জানিয়েছেন যে আমরা কোর্টে ছিলাম, তিনি বিচারপতিকে অনুরোধ করেছেন যে একটি অ্যাডভান্স, তিনি একটি অর্ডার চেয়েছেন সই করে দেওয়ার জন্য, যাতে খুব দ্রুত, হয়তো আগামীকালকে আমরা যখন কথা বলছি পরের দিনই হয়তো এটি আদালতে, কেরানীগঞ্জের যে কারাগারে তিনি রয়েছেন সেখানে গেলে খুব দ্রুতই তিনি বেরিয়ে আসবেন। এবং যেহেতু এটা বড় ফিগার তিনি, এবং তার যারা স্বজনরা তারাও চেষ্টা করছেন, আমার মনে হয় 2 দিনের মধ্যে বেরিয়ে যাবেন, এবং আর কোনো আইনি বাধা নেই। কিন্তু আচ্ছা, অন্য ক্ষেত্রে আরেকটা জিনিস, যে আসামি পক্ষ আসলে হাইকোর্টে কোন গ্রাউন্ডগুলো বেশি উপস্থাপন করেছিলেন যার ক্ষেত্রে এরকম একটি রায় হলো? এই ক্ষেত্রে মানে এক একজনের বিরুদ্ধে এক এক রকম অভিযোগ। যিনি ট্রলার নিয়ে এসছেন, যার ট্রলারে করে, তার বিরুদ্ধে এক রকমের অভিযোগ। ওই যেই সরকারি যে সার কারখানার জেটিতে ট্রাক দুটি ধরা, সেই সার কারখানার যিনি এমডি ছিলেন তার বিরুদ্ধে একরকম অভিযোগ। আমরা যেই আসামিকে নিয়ে মূলত কথা বলছি, প্রধান আসামি যিনি লুৎফুজ্জামান বাবর, তার বেলার মূল অভিযোগ ছিল দুটি। একটি হচ্ছে যে তিনি ওই সময় যখন, এটা আপনাকে একটা বিষয় এখানে একটু খেয়াল রাখতে হবে,
সেটি হচ্ছে এই যে মামলা, এই মামলায় কিন্তু সম্পূরক চার্জশিট আছে, অর্থাৎ দুবার চার্জশিট দেওয়া হয়। প্রথম একটি, যেটি যেহেতু বিএনপির সময়ের ঘটনা ছিল, সেই সময় পরবর্তীতে এসে আবার নতুন সরকার এসে আবার পুনরায় আবার তদন্ত করে নতুন করে চার্জশিট দেয়, যেখানে লুৎফুজ্জামান বাবর, সাবেক শিল্পমন্ত্রী নিজামী সহ আরও অনেককে, এই যে ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক, এনএসআইয়ের সাবেক মহাপরিচালক, এই নামগুলো কিন্তু পরবর্তীতে ঢোকে 11 জন। এখন প্রশ্ন হচ্ছে যে তার লুৎফুজ্জামানের বাবরের বিরুদ্ধে ওই সময় যে মোটা দাগে দুটো অভিযোগ আনা হয়েছিল। একটি হচ্ছে যে তিনি ওই সময় এমন 5 জন ব্যক্তিকে অ্যারেস্ট করার পরেও তিনি প্রভাব খাটিয়ে 5 জনকে মুক্ত করে দেন, অর্থাৎ তাদেরকে অ্যারেস্ট করার পরেও ছেড়ে দিতে বাধ্য হয়, এক। দ্বিতীয় হচ্ছে ওই সময় যেই তদন্ত চলছিল সেই তদন্তে তার প্রভাব ছিল, তিনি ইনফ্লুয়েন্স ঘটিয়েছেন সেখানে। এই দুটো বিষয়ে শিশির মনির, যেহেতু তিনি প্রধান আইনজীবী ছিলেন বাবরের, তিনি আদালতে প্রমাণ করেছেন যে না, যে অভিযোগ দেওয়া ছিল একটিও সত্য নয়। কারণ যে 5 জনকে বাবরের উপর প্রভাব খাটিয়ে ছেড়ে দেওয়ার কথা বলা হচ্ছে তারা আসলে জেলেই ছিলেন, এক। দ্বিতীয়, যেই বলা হচ্ছে যে তার প্রভাব খাটিয়ে তদন্তেও মানে কি বলে এটাকে প্রভাবান্বিত করা বা ভিন্ন দিকে প্রভাবিত করা, সেই ক্ষেত্রে তারা প্রমাণ করেছেন এক্ষেত্রে বাবরের কোনো ভূমিকা ছিল না, বরং যে সমস্ত সাক্ষীরা কথা বলেছেন তারা বিভিন্ন পর্যায়ের বিভিন্ন বক্তব্য দেওয়ার কারণে এবং বিভিন্ন জনের আলাদা আলাদা বক্তব্যের কারণে তদন্তের মোড় ঘুরে গেছে। সুতরাং এই দুটো গ্রাউন্ড থেকেই তিনি আদালতকে সন্তুষ্ট করেছেন এবং হাইকোর্ট সেটা আমলে নিয়ে প্রমাণ পাওয়ার পরেই আসলে আমরা এখন বলতে পারি যে যার কারণে তারা খালাস পেয়েছেন, এবং আইনজীবী কিন্তু আমাদেরকে তাই বলেছেন। আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু আপনি আইনি বসে বলেছেন, এই ক্ষেত্রে এস এম শাহজাহান, আপনি জানেন যে বাংলাদেশে আরেকজন ফৌজদারি বিশেষজ্ঞ, আইন বিশেষজ্ঞ, তিনি বলেছেন মূলত এই ক্ষেত্রে বাংলাদেশের সুপ্রিম কোর্ট, ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট, বাংলাদেশের হাইকোর্ট ডিভিশনের, পাকিস্তান সুপ্রিম কোর্টের ডিসিশন আছে যে এই ধরনের ঘটনার একসাথে দুটো মামলা হতে পারে না। যদি হয়ও সেক্ষেত্রে দুটি মামলার আলাদা আলাদা সাক্ষী নিতে হবে। আপনি জানেন বিডিআর বিদ্রোহে কিন্তু দুটো মামলা আলাদা আলাদা সাক্ষ্য হচ্ছে, প্রথমে হত্যা মামলার রায় হয়ে গেল, এখন নতুন করে ওই যে অস্ত্র আইন বা বিস্ফোরক আইনের মামলাটির, কিন্তু এক্ষেত্রে দেখা গেছে দুটি মামলা, একটি চোরাচালান মামলা, আরেকটি হচ্ছে আপনার আজকে যেটি অস্ত্র আইনের মামলা। সেই মামলায় একই সাক্ষী, একবারই সাক্ষী নেওয়া হয়েছে এবং সেই একই সাক্ষ্য গ্রহণের একই নথিপত্র পেস্ট করে আরেকটি মামলায় দেওয়া হয়েছে, যেটি পুরোপুরি মানে এই যে বিভিন্ন অ্যাপেক্স কোর্টগুলো বিভিন্ন দেশের, তাদের যে সিদ্ধান্ত তার ব্যত্যয় ঘটেছে, এটিও তারা আদালতকে আজকে বলেছেন। সুতরাং সেটিও বোধহয় আমলে নেওয়া হয়েছে অনেকটা, সেটি মনে হচ্ছে। আরেকটি বিষয় যে আজকে কিন্তু আরও একটি আলোচিত মামলার রায় হয়েছে। আপনি জানেন যে বিচারিক আদালতে মডেল 3 হত্যা মামলার রায় হয়েছে এবং সেখানে সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভি খালাস পেয়েছেন। আমি একটু আপনার কাছে জানতে চাই যে এই মামলায় যে অভি খালাস পেলেন, এখন এই মামলাটির পরবর্তী ধাপগুলো কি হতে পারে? আচ্ছা দেখুন, একটা আমি যদি একটু সময় লক্ষ্য করি, অভির যে মামলাটি 3 হত্যার যে মামলাটি ছিল 2002 সালের, খুব সম্ভবত আমরা যদি ভুল না করি, আরেকটি ছিল আজকে এই যে 21শে আগস্টের যে মামলা, সেটি 2004 সালের, অর্থাৎ সেই মানে 20 বছর আগের সবগুলো মামলা, তো দীর্ঘ সময় পরে, এবং সবগুলো কিন্তু আলোচিত মামলা। 3 ক্ষেত্রে যেটি হয়েছে, যেহেতু বিচারিক আদালতের রায়, নিশ্চয়ই আপিলে যাওয়ার সুযোগ আছে, এবং রাষ্ট্রপক্ষের যিনি অর্থাৎ প্রসিকিউশন থেকে প্রসিকিউটররা কিন্তু বলেছেন তারা এতে সন্তুষ্ট না, তারা অভিকে যে খালাস দেওয়া হলো এটি তারা মেনে নিতে পারছে না, তারা উচ্চ আদালতে যাবেন 2002 সালে। এবং এখানে দেখুন যে অভিযোগগুলো যেটি আনা হয়েছে, যে মডেল 3 মরদেহ পাওয়া গিয়েছিল বুড়িগঙ্গা সেতুর পাশে, বলা হচ্ছে যে ওই সময় রাত্রে অভি গাড়িতে করে তাকে হত্যা করে তাকে সেখানে ফেলে রেখে যায় এবং অভির প্ররোচনায় তার স্বামীকে সে ছেড়ে দেয়, কিন্তু পরবর্তীতে সে বিয়ে করতে অস্বীকৃতি জানায়, এটি কিন্তু অভিযোগ দেওয়া হয়েছিল এফআইআরে। আবার পাল্টা দিক থেকে যেটি বলা হচ্ছে যে কানাডাতে গোলাম ফারুক অভি, তিনি সাবেক আলোচিত ছাত্রনেতা এবং সংসদ সদস্য ছিলেন 96 সালে, তো তিনি অভিযোগ করেছেন যে আসলে তার এখানে কোনো সংশ্লিষ্টতা ছিল না, বরং তাকে ষড়যন্ত্রমূলক ফাঁসানো হয়েছে এবং নির্যাতন করা হতে পারে, যার কারণে তিনি কানাডাতে সরে গেছেন। তো যাই হোক, এখন আপিল করার সুযোগ আছে, হাইকোর্টে আসবে, হাইকোর্টে রাষ্ট্রপক্ষ আসতে পারে এবং তার পরবর্তীতে আরও অ্যাপিলের ডিভিশন আছে, অ্যাপেক্স কোর্ট এখনও 2টি রয়ে গেছে, সুতরাং সেই জায়গায় আসার সুযোগ তো আছেই। একই দিনে দুটো বড় এবং আলোচিত মামলা, তো দুটো মামলার মধ্যে আপনি কোনো সামঞ্জস্য বা বৈসাদৃশ্য কি দেখতে পান? মানে আপনার কি মনে হয় দুটো মামলার যে রায় হলো? আমি আপনার দুটোর সাথে আরেকটা যোগ করব, 3টি, যেহেতু খালেদা জিয়ার একটা বড় মামলা ছিল যেটি আজকে রায় হয়নি, কিন্তু রায়ের জন্য দিন নির্ধারণ হয়েছে, আমরা যখন কথা বলছি ঠিক তার পরের দিনই এটি খালেদা জিয়ার মামলা রায় দেওয়া হবে, জিয়া অরফানেজ ট্রাস্ট। যাই হোক, যে দুটির কথা বলছেন, একটি আমরা যেটি আলোচনা করছিলাম যে 3 হত্যা মামলা মডেল, আরেকটি হচ্ছে জিয়া অরফানেজ, দুঃখিত, 10 ট্রাক অস্ত্র মামলা। দেখুন এখানে সাদৃশ্য বৈসাদৃশ্যের বিষয়গুলো হচ্ছে যে আগের যে সিদ্ধান্তগুলো ছিল হাইকোর্টে, একটি হচ্ছে হাইকোর্ট আসলে খুব স্বাভাবিক, বিচারিক আদালতের অনেক কিছুই প্রমাণ হয় না, এখানে যেই মানের আইনজীবীরা থাকেন, যেই বিচারপতিরা থাকেন, সুতরাং তাদের বিচার বিশ্লেষণ সেই জায়গাটা আলাদা, সেখান থেকে রায় ভিন্ন হতে পারে, সেটি আমরা দেখলাম। আর 3 বিষয়টা হচ্ছে অনেক দিনের পুরাতনী, এবং সেই জায়গাটি এখানে যেহেতু বিচারিক আদালতের বিষয়, এইটা নিয়ে অনেকের ভিতরে একটা ধোঁয়াশা থাকতে পারে,
কারণ এইভাবে আলোচনায় আসে না, হয়তো সামনে হাইকোর্টে যখন এটার আপিল হবে তখন এই জিনিসটা আলোচনায় আসবে। তবে আমার কাছে সাদৃশ্যের জায়গাটা খুব বেশি মনে হয় না, কারণ একটি রাজনৈতিক দিক থেকে হ্যাঁ একটা জায়গায় আপনি একটু আসলে দেখেন রাজনৈতিক নেতা, কিন্তু দুজনই রাজনৈতিক নেতা এবং আলোচিত ব্যক্তি, এই জায়গাটায় কিছু বিষয় আছে। কিন্তু একটি হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক এবং আরেকটি একেবারে পুরো রাষ্ট্র জড়িত, শুধু রাষ্ট্র না, আরেকটির সাথে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র জড়িত ছিল, আপনি জানেন উলফা আছে বা তাদের দিক থেকে একটা বক্তব্য ছিল। তো সব মিলে আর কি এই দুটি মামলা যদি আমরা বিশ্লেষণ করি এভাবে করা যায়। অনেক ধন্যবাদ বাশার, আবার পরবর্তীতে নিশ্চয়ই আপনার সাথে আবার কথা হবে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সঙ্গী থাকুন।